হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাবিদ্যা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং সবচেয়ে কঠিন টপিকস এবং সবচেয়ে ইজি একটা টপিকস, সেই টপিকসটি নিয়ে কথা বলবো। যে টপিকসটি হচ্ছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন, ভাষা এবং বাংলা ভাষা। অর্থাৎ এই টপিকসটা থেকে আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা হচ্ছে বিসিএস, ব্যাংক এবং হচ্ছে যে কোনো জব বা যে কোনো সরকারি জবে পরীক্ষা দিবেন, তাদের জন্য হচ্ছে এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। আসেন আগে আমরা কথা বলবো হচ্ছে ভাষা নিয়ে, যে ভাষা কাকে বলে। সহজ কথায় হচ্ছে, এই যে ভাষা, ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম। তাহলে মনের ভাব প্রকাশের মাধ্যমকে কি বলে? মনের ভাব প্রকাশের মাধ্যমকে বলা হয় ভাষা। কি বললাম? মনের ভাব প্রকাশের মাধ্যমকে বলা হয় ভাষা। 2 নম্বর হচ্ছে এটা ভাবের উৎস। তাহলে ভাবের উৎসকে কি বলা হয়? ভাবের উৎসকে বলা হয় ভাষা। 3 নম্বর কথা হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত, কি বললাম, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের যেই সংগঠন থাকে, কি বললাম, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলা হয়? ভাষা বলা হয়। অর্থাৎ আমি আপনাকে এখানে এই যে ভাষা কাকে বলে, এই ভাষা কাকে বলে পড়াইতে গিয়ে কিন্তু আমি এখানে 3টা পার্ট আপনাকে এখানে আমি দেখাইলাম। একটা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে, ভাবের উৎসকে ভাষা বলে, এবং মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে বলা হয় ভাষা। অর্থাৎ এই 3ভাবে কোশ্চেনটা আসতে পারে, যে বলতে পারে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলা হয়? ভাষা বলা হয়। মনের ভাব প্রকাশের মাধ্যমকে কি বলা হয়? ভাষা বলা হয়। ভাবের উৎসকে কি বলা হয়? ভাষা বলা হয়। আশা করি এই ছোট্ট জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবার আসেন, আমি যদি বলি যে ভাষার মৌলিক অংশ, মাথায় রাখবেন, ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টি। ভাষার মৌলিক অংশ কয়টা? 4টা। আমরা জানি ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। 4টি কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, আরেকটা হচ্ছে অর্থ। তাহলে খেয়াল করেন, ভাষার মৌলিক অংশ কয়টা ভাই? ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টা। একটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। যদি বলা হয় ভাষার মৌলিক রূপ কয়টি? ভাষার মৌলিক রূপ কয়টি? মাথা রাখবেন, ভাষার মৌলিক রূপ হচ্ছে 2টি। কয়টি ভাই? 2টি। একটা হচ্ছে কথ্য রূপ, অথবা যেটাকে আমরা বলি মৌখিক রূপ, আরেকটা হচ্ছে লেখ্য রূপ, যেটাকে আমরা বলি লৌখিক রূপ। তাহলে একটু খেয়াল করেন ভাই, একটু দেখেন, এখানে আমি যে পয়েন্টগুলো আপনাদেরকে দিচ্ছি, সেই পয়েন্টগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, যে পয়েন্টগুলো থেকে আপনি ভাষা থেকে কোশ্চেন পেতে পারেন। যে ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টা, সেটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। কিন্তু ভাষার মৌলিক রূপ হচ্ছে 2টা, একটা হচ্ছে কথ্য রূপ, আরেকটা হচ্ছে লেখ্য রূপ, যেটাকে আমরা মৌখিক রূপ বলি, আরেকটা হচ্ছে লৌখিক রূপ বলি। এখন একটু খেয়াল করেন যে এই জায়গাটা থেকে, ভাষা থেকে আর কি কোশ্চেন আসতে পারে। মাথায় রাখবেন, ভাষার মূল উপাদান, এই যে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। তাহলে ভাষার মূল উপাদানকে কি বলা হয়? ভাষার মূল উপাদানকে বলা হয় ধ্বনি। কিন্তু ভাষার মূল উপকরণ, ভাষার মূল উপকরণকে বলা হয় বাক্য। তাহলে ভাষার মূল উপকরণকে কি বলা হয়? বাক্য, অথবা আরেকটা যেটা বলা যায় সেটা হচ্ছে মৌলিক শব্দ। তাহলে একটু খেয়াল করেন ভাই, কি বললাম? যে মৌলিক অংশ, মৌলিক অংশের মধ্যে আমরা পাচ্ছি ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এখন এই ধ্বনিকে বলা হয় মূল উপাদান বা ক্ষুদ্রতম উপাদান। কি বলা হয়? ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম উপাদান কোনটা ভাই? ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। কিন্তু যদি বলা হয় ভাষার মূল উপকরণ কোনটা, সেটা হচ্ছে বাক্য। এবং আরেকটা শব্দ, আরেকটা কথা লেখা যায়, সেটা হচ্ছে মৌলিক শব্দ। যে ভাষার মূল উপকরণ কোনটা? মৌলিক শব্দ। এতটুকু আমি আশা করব আপনারা ক্লিয়ার।
এবার আসেন আমরা একটু ভাষাকে নিয়ে আরো কিছু কথা বলি। আমি জাস্ট এখন আপনাদের সাথে আমি কথা বলবো ভাষা নিয়ে, ভাষার পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে বাংলা ভাষা নিয়ে। এবার আসেন এই যে ভাষা নিয়ে যদি আমি আরো কিছু পয়েন্ট আপনাদেরকে তুলে ধরি, সেই পয়েন্টগুলোর মধ্যে একটা হচ্ছে ভাষার, এই পয়েন্টগুলো তুলে ফেলবেন, ভাষার ঐশ্বর্যময়, ভাষার ঐশ্বর্যময় সম্ভার হচ্ছে শব্দ। ভাষার ঐশ্বর্যময় সম্ভার হচ্ছে শব্দ, অর্থাৎ ভাষার একটা সৌন্দর্য বর্ধনের জন্য কাজই করে হচ্ছে কোনটা ভাইয়া? শব্দ কাজ করে। এখন ভাষার পার্থক্য এবং হচ্ছে পরিবর্তন দেখা যায়, কি বললাম? ভাষার পার্থক্য ও পরিবর্তন দেখা দেয় কিসের ক্ষেত্রে? সেটা হচ্ছে দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পরিবর্তন দেখা দেয়? ভাষার পার্থক্য এবং পরিবর্তন দেখা দেয়। কিভাবে? দেখো, আমাদের দেশের মধ্যে আমরা ব্যবহার করি বাংলা ভাষা, বাট অন্যান্য দেশের মধ্যে ভারতে গেলে হচ্ছে হিন্দি ভাষা। কাল ভেদে মানে হচ্ছে সময় ভেদে বা সময় হিসাব করলে ভাষার চেঞ্জেস আছে, আবার পরিবেশ ভেদ হিসাব করলেও ভাষার চেঞ্জেস দেখা যায়। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন কথা হচ্ছে ভাষার ভাষার সৃষ্টি হয়। ওকে, ভাষার সৃষ্টি হয় হচ্ছে ধ্বনির সাহায্যে। কিসের সাহায্যে? ধ্বনির সাহায্যে, ধ্বনির সাহায্যে। আর 2 নম্বর হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। তাহলে কি বললাম? ভাষার সৃষ্টি হয় কিসের সাহায্যে? ধ্বনির সাহায্যে এবং হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। এই যে আমি লেকচারটা দিচ্ছি, অবশ্যই খাতায় নোট করে করে এগুলা শেষ করবেন। তাহলে খেয়াল করেন কি বললাম? ভাষার সৃষ্টি হয় কয়টা ভেদে? 2টা ভেদে। একটা হচ্ছে ধ্বনির সাহায্যে এবং হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। এবার আসেন ভাই, আমি একটু আপনাদেরকে বাকযন্ত্র নিয়ে একটা কিছু কথা বলে ফেলি, যে কোশ্চেন আসে নিচের কোনটি বাকযন্ত্র বা নিচের কোনটি বাকযন্ত্র নয়। এখন বাকযন্ত্রের মধ্যে কাজ করবে কোনগুলো একটু খেয়াল করো। এই বাকযন্ত্রের মধ্যে কাজ করবে নাক, ঠোঁট, দাঁত, জিহ্বা, কণ্ঠ, ফুসফুস। তাহলে এই নাক, ঠোঁট, দাঁত, জিহ্বা, কণ্ঠ, ফুসফুস, এইগুলা হচ্ছে ভাই কি? এইগুলা হচ্ছে এখানে বাকযন্ত্র। এই বাকযন্ত্র এগুলোর একটু একটু মুখস্থ করে ফেলবেন, যে কোশ্চেন আসে নিচের কোনটি বাকযন্ত্র নয় বা নিচের কোনটি বাকযন্ত্র। ক্লিয়ার? ওকে, আসো আরো কিছু এখান থেকে কিছু পয়েন্ট আমি আপনাদেরকে ভাষা থেকে দিচ্ছি, যে মনে রাখবেন বাংলা ভাষার যে প্রাচীন নমুনা সেটা পাওয়া যায় হচ্ছে চর্যাপদে। যে কি বললাম? বাংলা ভাষার প্রাচীন নমুনা, কি বললাম? বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় হচ্ছে কোথা থেকে ভাইয়া? চর্যাপদে। কোথায় পাওয়া যায়? চর্যাপদে পাওয়া যায়। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আসেন আমি আরো একটু কথা বলি। আমরা যদি এবার বাংলা ভাষা নিয়ে কথা বলতে যাই, বাংলা ভাষা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আসবে। দেখেন, জাস্ট চোখ বুলাইয়া দেখা থাকেন। তাহলে এখন আমরা এতক্ষণ ভাষা নিয়ে কথা বলছি, এখন কথা বলবো কি নিয়ে ভাই? এখন কথা বলবো হচ্ছে বাংলা ভাষা নিয়ে। মনে রাখবা, প্রথম কথা, জনসংখ্যার দিক থেকে, মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? এই কোশ্চেন আসে। মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে, মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ অথবা চতুর্থ। এখন কথা হচ্ছে ভাইয়া, কোশ্চেনে যদি আসে তুমি কোনটা উত্তর করবা? যদি চতুর্থ এবং ষষ্ঠ অপশনে থাকে তাহলে সঠিক উত্তর হবে ষষ্ঠ, কারণ এটা হচ্ছে আমাদের 9-10 ব্যাকরণ বই অনুসারে মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ। আর অপশনের মধ্যে যদি ষষ্ঠ না থাকে তাহলে তুমি উত্তর করবা হচ্ছে চতুর্থ। আশা করি ক্লিয়ার। এবার আসেন, যদি বলা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষা, দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান হচ্ছে দশম। কততম? দশম ভাষা। এবং এই বাংলা ভাষা বাংলাদেশ ছাড়াও আরেকটা দেশের মানুষের মাতৃভাষা অথবা দাপ্তরিক ভাষা হিসেবে কাজ করে। সেটা হচ্ছে কোন দেশ ভাই? সেটা হচ্ছে আফ্রিকার একটা দেশ, সেটা হচ্ছে সিয়েরা লিওন।
তাহলে একটু খেয়াল করে কি বললাম, যে বাংলা ভাষা বাংলাদেশ ছাড়াও আরেকটি দেশের দাপ্তরিক ভাষা হিসেবে কাজ করে, সেটা হচ্ছে সিয়েরা লিওন। আরও আছে, সেগুলো হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, অর্থাৎ ভারতের যে পশ্চিমবঙ্গ এবং হচ্ছে ত্রিপুরা অংশ আছে, সেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা অংশের মানুষের দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। ক্লিয়ার ভাই? আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আসেন, এখান থেকে বাংলা ভাষা থেকে আর কি আসতে পারে। দেখো এখানে এদিকে বাংলা ভাষা, এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষাটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম লৌখিক এবং মৌখিক রূপ, একটা হচ্ছে লৌখিক রূপ, আরেকটা হচ্ছে মৌখিক রূপ। আমি বিবর্তন একটু পরে যাচ্ছি। দেখেন এখানে এই যে লিখিত রূপটা, সেই লিখিত রূপটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধুরীতি, আরেকটা হচ্ছে চলিত রীতি। আবার মৌখিক রূপটাও দুই প্রকার, একটা হচ্ছে চলিত রীতি, আরেকটা হচ্ছে আঞ্চলিক। এখন আঞ্চলিকের আরেকটা নাম হচ্ছে উপভাষা, যার ইংরেজি হচ্ছে ডিয়ালেক্ট। তার ইংরেজিটা কি? ডায়ালেক্ট। তাহলে একটু খেয়াল করেন যে বাংলা ভাষাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌখিক ভাষা, আরেকটা হচ্ছে একটা হচ্ছে লৌকিক ভাষা, আরেকটা হচ্ছে মৌখিক ভাষা। এবং লৌকিক ভাষাটা হচ্ছে সাধু ভাষা এবং হচ্ছে চলিত ভাষা, আবার মৌখিক ভাষাটা হচ্ছে চলিত এবং হচ্ছে আঞ্চলিক ভাষা। একটু খেয়াল করো ভাই, এই যে এখানে সাধু ভাষাটা, এই সাধু ভাষাটা হচ্ছে সর্বজন স্বীকৃত লেখ্যরূপ। অর্থাৎ এই যে সাধু ভাষাটা, এই সাধু ভাষা শুধুমাত্র লিখার ক্ষেত্রে প্রযোজ্য, বলার ক্ষেত্রে প্রযোজ্য না। এবং এই সাধু ভাষার প্রবর্তক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এবং সাধু ভাষার প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। কে ব্যবহার করেন? রাজা রামমোহন রায়। এবং মাথায় রাখবা, সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য দেখা দেয় সর্বনাম এবং ক্রিয়াপদের মধ্যে। খেয়াল করেন কি বললাম, সাধু এবং চলিত ভাষার পার্থক্য কোথায় দেখা দেয়? পার্থক্য দেখা দেয় সর্বনাম ও ক্রিয়াপদের মধ্যে। কোথায় দেখা দেয়? সর্বনাম এবং ক্রিয়াপদের মধ্যে। আরো যদি আমি তোমাকে এটা নিয়ে ইনফরমেশন দিতে চাই, এই সাধু ভাষা কিসের ক্ষেত্রে প্রযোজ্য নয়? নাটকের সংলাপে প্রযোজ্য নয়। সাধু ভাষা নাটকের সংলাপে প্রযোজ্য নয়, আর না হয় চলিত ভাষা সকল কিছুর ক্ষেত্রে প্রযোজ্য, লিখার ক্ষেত্রেও প্রযোজ্য, বলার ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এই চলিত ভাষাকে বলা হয় সর্বজন স্বীকৃত লিখিত ও কথ্যরূপ। তাহলে খেয়াল করেন, সাধু ভাষাটা হচ্ছে সর্বজন স্বীকৃত লেখ্যরূপ, চলিত ভাষাটা হচ্ছে সর্বজন স্বীকৃত লিখিত ও কথ্যরূপ, আর আঞ্চলিক ভাষা হচ্ছে অঞ্চল ভিত্তিক যে বিষয়গুলো থাকে সেটাকে বলা হয় আঞ্চলিক ভাষা। যেমন আমরা কুমিল্লার মানুষ কুমিল্লার ভাষায় কথা বলি, যারা পাবনার ভাষায় কথা বলে, যারা চট্টগ্রাম তারা চাটগাঁয় ভাষায় কথা বলতেছে, যারা হচ্ছে সিলেট তারা সিলেটি ভাষায় কথা বলতেছে, যারা বরিশাল তারা বরিশালের ভাষায় কথা বলতেছে। তাহলে এই যে এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা। এই আঞ্চলিক ভাষার আরেকটা হচ্ছে উপভাষা, যেটার ইংরেজি হচ্ছে ডায়ালেক্ট। এবং মাথায় রাখবেন পারিভাষিক শব্দের মধ্যে এটা মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার। এবার আসো, কিছু ইনফরমেশন আমি বাংলা ভাষা দিয়ে দিচ্ছি। আমি বাংলা ভাষার বিবর্তনে একটু পরে যাব, আগে একটু খেয়াল করেন। এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষার নিকটতম আত্মীয় কি বলা যায়? বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় কাকে? মনে রাখবা, বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় অহমিয়া ও উড়িয়া ভাষাকে। কোন ভাষাকে? অহমিয়া ও উড়িয়া ভাষাকে। খেয়াল করেন কি বললাম, যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় কাকে? অহমিয়া এবং উড়িয়া ভাষাকে। এবং বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কার সাথে? মনে রাখবা, বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ধ্রুপদী ভাষা সংস্কৃত ও পালির সঙ্গে। কিসের সাথে? ধ্রুপদী ভাষা সংস্কৃত ও
ও পালির সাথে। তাহলে কি কি বললাম, নিকটতম বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় অহমীয়া এবং উড়িয়া ভাষাকে। ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে হচ্ছে ধ্রুপদী ভাষা, সংস্কৃত ও পালির সাথে। 3 নম্বর কত হচ্ছে বাংলা ভাষায় রয়েছে কালগত এবং স্থানগত স্বাতন্ত্র। বাংলা ভাষায় কি রয়েছে, বাংলা ভাষায় রয়েছে, বাংলা ভাষায় রয়েছে স্থানগত এবং কালগত স্বাতন্ত্র। কি বললাম, কালগত ও স্থানগত স্বাতন্ত্র। মানে স্বাতন্ত্র মানে কি বোঝাচ্ছে, যে পরিবর্তন দেখা দেয় যেগুলাতে। এরপর যেটা আসে যে বাংলার যে আদি অধিবাসীরা ছিল, বাংলার যে আদি অধিবাসীরা, এই আদি অধিবাসীদের ভাষার নাম ছিল, আদি অধিবাসীদের ভাষার নাম ছিল, আদি অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক ভাষা। কোন ভাষা, অস্ট্রিক ভাষা। কোন ভাষা ভাই, অস্ট্রিক ভাষা। খাতার মধ্যে একদম পাই টু পাই নোট করে নেন। আমি বলে দেই, এইখান থেকে 46তম বিসিএস, 47তম বিসিএস, 50তম বিসিএস এবং সর্বশেষ শিক্ষা কাটার 49তম বিসিএস, সেইগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভাষা থেকে কোশ্চেন একটা বা দুইটা করে কোশ্চেন আসতে দেখা গেছে। এবার আসো যে বাঙালি, আমরা যে বাঙালি জাতি, এটা তো আমরা জানি যে আমরা বাঙালি জাতিরা হচ্ছে কোন জাতি বলতো, বাঙালি জাতি হচ্ছে শঙ্কর জাতি। কোন জাতি, এই যে একটা ইনফরমেশন আমি আপনাকে দিয়ে দিলাম, বাঙালিরা হচ্ছে কোন জাতি, শঙ্কর জাতি। এরপর যেটা আসে আমাদের যে ভাষা বা আর্যদের যে ভাষা ছিল, সরি আর্যদের যে ভাষা, এই আর্যদের ভাষার নাম কি ছিল বলেন তো। আর্যদের ভাষা হচ্ছে, এই যে আর্যদের ভাষা, এই আর্যদের ভাষার নাম ছিল প্রাচীন বৈদিক ভাষা। কোন ভাষা, প্রাচীন বৈদিক ভাষা। আর্যদের ভাষার নাম কি ছিল, প্রাচীন বৈদিক ভাষা। তাহলে খেয়াল করেন, বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় কাকে, অহমীয়া ও উড়িয়া ভাষাকে। ঘনিষ্ঠ, বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কার সাথে, ধ্রুপদী ভাষা, সংস্কৃত এবং পালির সাথে। বাংলা ভাষায় রয়েছে কিসের স্বাতন্ত্র, কালগত স্থানগত স্বাতন্ত্র। আদি অধিবাসীদের ভাষা কোনটা, অস্ট্রিক ভাষা। আর্যদের ভাষার নাম কি, প্রাচীন বৈদিক ভাষা। এতটুকুই ক্লিয়ার, আশা করব ক্লিয়ার। এবার আসেন যে আমরা বলি না যে বাংলা ভাষা ও সাহিত্যের যেই বিষয়গুলো থাকে, বাংলা ভাষা এবং সাহিত্যের যেই কি বলা যায় স্বরাস্বরদের যেই বিষয়গুলো থাকে, সেগুলো হচ্ছে অপভ্রংশ ভাষা। কোন ভাষা, অপভ্রংশ। এখন এই অপভ্রংশ শব্দের অর্থ কি, অপভ্রংশ শব্দের অর্থ হচ্ছে প্রাকৃত ভাষার শেষ স্তর। অর্থাৎ অপভ্রংশটা হচ্ছে প্রাকৃত ভাষার শেষ স্তর। এখন আপনি বলতে পারেন যে ভাই প্রাকৃত ভাষাটা আসলে কি, একটু খেয়াল করেন। আমি এইখানে ভাষার যে ক্রমবিকাশটা, আমাদের বাংলা ভাষার ক্রমবিকাশ, সেটা নিয়ে একটু জাস্ট 9-10-এর আলোকে একটু কথা বলি। যে মনে রাখবেন, আমাদের বাংলা ভাষা সর্বপ্রথম কোথা থেকে আসে, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আসে। এবং সকল ভাষার, কি বললাম, সকল ভাষার আদি ভাষা হচ্ছে কোনটা ভাই, সকল ভাষার আদি ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয়। যদি বলা হয় বাংলা ভাষার আদি রূপ কোনটি, ইন্দো ইউরোপীয়। যদি বলা হয় ইংরেজি ভাষার আদি রূপ কোনটি, ইন্দো ইউরোপীয়। অর্থাৎ পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষার আদি রূপ কোনটা ভাই, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। ক্লিয়ার ভাই। এবার আসেন, এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকেই আসে হচ্ছে ইন্দো ইরানীয়, যেটা আমরা হচ্ছে ফরাসি ভাষা হিসেবে ব্যবহার করি, ইন্দো ইরানীয়। এখন এই ইন্দো ইরানীয়র পরে আসে ভারতীয় আর্য। এই ভারতীয় আর্য থেকে আসে হচ্ছে প্রাকৃত। এটা হচ্ছে ক্লাস 9-10 আলোক, আমি আরো এটা ব্যাখ্যা দিব একটু পরে। এই প্রাকৃতের পোলা হচ্ছে দুইটা। পোলা কয়টা ভাই বললাম, দুইটা। একটা হচ্ছে অসমীয়া ভাষা, আরেকটা আমরা যে ভাষায় কথা বলি বাংলা ভাষা। তাহলে একটু খেয়াল করেন, এখন যদি বলা হয় এই যে অসমীয়া এবং বাংলা ভাষা কার বা, মানে অসমীয়া এবং বাংলা ভাষার আব্বাকে প্রাকৃত, তাহলে তারা সম্পর্কে কি হয়, ভাই হয়। তাহলে বিষয়টা হচ্ছে বাংলা ভাষার সহোদর বলা হয় কাকে, অসমীয়া ভাষাকে। জাস্ট টেকনিক দিয়ে মনে রাখবেন, প্রাকৃত হচ্ছে দুইটা ভাষা গোষ্ঠীর আব্বা। তাহলে আব্বা হইলে রহিম ও করিম যদি দুই ভাই হয়, তাহলে তাদেরকে সহোদর বলা হয়। তাহলে বাংলা ভাষার সহোদর বলা হয় কোন ভাষা গোষ্ঠীকে, অসমীয়া ভাষা
গোষ্ঠীকে। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আসেন আরেকটা, এখানে আমাদের আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে ব্রুজবলি ভাষা। যে ব্রুজবলি ভাষাটা আসলে কি দিয়ে তৈরি হয়, আমি আপনাকে, যেহেতু আপনারা কি বলে চাকরি পদপ্রার্থী, তো আপনাদেরকে আমি একদম ব্যাখ্যা দিয়ে ভাঙ্গা ভাঙ্গা বিষয়টা মাথায় ঢুকাইতে চাচ্ছি না। আমি জাস্ট যে ইনফরমেশনগুলো হচ্ছে আপনাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগবে, অর্থাৎ আমার এই 15-20 মিনিটের যে ক্লাসটা, সেই 15-20 মিনিটের ক্লাসটা থেকে আপনি ভাষা থেকে 1 নাম্বার কি 2 নাম্বার আপনি শিওর করতে পারবেন। মাথায় রাখবেন, মিথিলা ভাষাগোষ্ঠী প্লাস বাংলা ভাষা, এই দুইটার সমন্বয়ে সৃষ্টি হয় ব্রুজবলি ভাষা। কোন ভাষা? ব্রুজবলি ভাষার সৃষ্টি হয়। তাহলে মিথিলা এবং বাংলা ভাষার সমন্বয়ে কোন ভাষার সৃষ্টি হয়? ব্রুজবলি ভাষার সৃষ্টি হয়। তাহলে একটু খেয়াল করেন, এটা দেখাইছে আমাদের যেই ক্লাস 9-10 আলোকে যেই ক্রমবিকাশটা, এটা হচ্ছে ক্লাস 9-10 বইয়ের আলোকের যে ক্রমবিকাশ, সেই ক্রমবিকাশ। এবং আপনি যদি এটা মুখস্থ রাখেন তাহলে এটা মুখস্থ রাখলেও চলবে। বাট এখন যেটা নিয়ে আমরা কথা বলবো, যে বিবর্তনটা, ভাষার যেই বিবর্তনটা থাকে, অর্থাৎ আমাদের বাংলা ভাষা, আরেকটু ভাষা নিয়ে আরেকটু কথা বলি। মনে রাখবেন, যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের ভাষার নাম হচ্ছে ব্রেইল ভাষা। দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম কি? ব্রেইল ভাষা। তারপর হচ্ছে যারা হচ্ছে বাক প্রতিবন্ধী, তাদের ভাষার নাম হচ্ছে ইশারীয় ভাষা। কোন ভাষা? ইশারা ভাষা। এগুলো একটু খাতার মধ্যে কোণার মধ্যে নোট করে রাখেন। এবার আসেন, আমি যদি আপনাকে বিবর্তনটা দেখাই, দেখেন বিবর্তনটা হচ্ছে ওই যে আমাদের ইন্দো ইউরোপীয়। আর বেশিক্ষণ লাগবে না, আর একটু ওয়েট করেন। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, এই যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থাকে, এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে আসে হচ্ছে শতম। কি আসে? শতম ভাষাগোষ্ঠী আসে। এবং শতম আসে এবং আরেকটা আসে ক্যান্তম। কি কি আসে? শতম এবং ক্যান্তম। এবং এই ক্যান্তম যে ভাষাগোষ্ঠীগুলা, এই ক্যান্তম ভাষাকে প্রায়োরিটি দিয়া যেই ভাষাগুলার সৃষ্টি হয়েছে, সেই ভাষাগুলাই হচ্ছে গ্রিক ভাষা, তারপর হচ্ছে বললাম ইতালো ক্যালটিক ভাষা, তারপর হচ্ছে টিউটনিক ভাষা, হিত্তিক ভাষা ও তুখারিক ভাষা। কোন ভাষা ভাই? তুখারিক ভাষা। তাহলে একটু খেয়াল করেন, ইভেন এই কোশ্চেনটাই 47তম বিসিএসে আসছে, যে হিত্তিক এবং তুখারিক নিয়ে। দেখেন আপনি কোশ্চেন সলভ করতে গেলে দেখবেন এটা পাওয়া যাবেন। তাহলে দেখেন, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে পাই শতম এবং ক্যান্তম। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার। এবার আসেন, শতম থেকে আসে হচ্ছে আর্য ভাষা। কোন ভাষা? আর্য ভাষা। এবং আর্য ভাষা থেকেই আসে হচ্ছে ভারতীয় ভাষা। কোন ভাষা? ভারতীয় ভাষা। এবং ভারতীয় ভাষা থেকেই আসে হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। দেখো কত পেজ, আপনি জীবনও এটা মুখস্থ করতে পারবেন না। জাস্ট হচ্ছে টেকনিকটা মাথায় রাখবেন, যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আসে শতম এবং ক্যান্তম। এবং কেন এটা লিখলাম, এই ক্যান্তম থেকে আবার এই ভাষাগোষ্ঠীগুলোর সৃষ্টি হয়। তারপর হচ্ছে আর্য ভারতীয়, তারপর হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য। এবং এই প্রাচীন ভারতীয় আর্যটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সংস্কৃত ভাষা, অর্থাৎ তৎসম ভাষা। আরেকটা হচ্ছে যেটা প্রাচীন ভারতীয় কথ্য আর্য। কি বললাম? প্রাচীন ভারতীয় কথ্য আর্য। তাহলে দেখেন, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আসে সংস্কৃত আর প্রাচীন ভারতীয় কথ্য আর্য। তাহলে সংস্কৃত, প্রাচীন ভারতীয় কথ্য আর্য। এবং এই যে প্রাচীন ভারতীয় কথ্য আর্য, এইটা থেকে এবার কোন দিকে দেখা যাচ্ছে? এই দিকে দেখাই একটু, এটা মুছে দেই। এখান থেকে এটা একটু মুছে দিয়ে আমি এটারে টান দিয়া এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, ধরেন এইভাবে লেখা শুরু করলাম আর কি, এখান থেকে লিখবেন আপনি। তো এই যে প্রাচীন ভারতীয় কথ্য আর্য, এটার থেকে আসে প্রাচীন প্রাচ্য ভাষা। কোন ভাষা? প্রাচীন প্রাচ্য ভাষা। এবং এই প্রাচীন প্রাচ্য থেকে আসে গৌড়ীয় প্রাকৃত। কোন ভাষা? গৌড়ীয় প্রাকৃত ভাষা। গৌড়ীয় প্রাকৃত ভাষা। এবং গৌড়ীয় প্রাকৃত থেকে আসে গৌড়ীয় অপভ্রংশ।
গৌড়ীয় অপভ্রংশ। একটু খেয়াল করেন, একটু আগে আমি অপভ্রংশ নিয়ে কথা বলছিলাম যে বাংলা ভাষা এবং সাহিত্য যে সরাসরিভাবে ঋণী, অর্থাৎ আমাদের যে বাংলা ভাষা এবং সাহিত্য সরাসরিভাবে ঋণী হচ্ছে অপভ্রংশের কাছ থেকে। কার কাছ থেকে? অপভ্রংশের কাছ থেকে। এখন এই অপভ্রংশ শব্দের অর্থ কি? এই অপভ্রংশ শব্দের অর্থ হচ্ছে বিকৃত। অপভ্রংশ শব্দের অর্থ কি? বিকৃত। এবং বাংলা ভাষা এবং সাহিত্য কার কাছে ঋণী? এই গৌড়ীয় অপভ্রংশের কাছে ঋণী। এবং এই অপভ্রংশ শব্দের অর্থ হচ্ছে ভাই কি? বিকৃত। এবার আসেন, এই গৌড়ীয় প্রাকৃত অপভ্রংশ থেকেই আসে বঙ্গ কামরূপী। কোন কামরূপী? বঙ্গ কামরূপী। ওই যে লাইনে আসলাম প্রাকৃত, তাহলে এই যে গৌড়ীয় প্রাকৃত মানে প্রাকৃত, এই প্রাকৃতের ভাষাগোষ্ঠী গৌড়ীয় অপভ্রংশ। গৌড়ীয় অপভ্রংশ থেকে আসে বঙ্গ কামরূপী। এবং এই বঙ্গ কামরূপীর দুইটা ছেলে, ওই যে অসমিয়া এবং হচ্ছে বাংলা ভাষা। এই জন্য বাংলা ভাষাকে অসমিয়ার সহোদর বলা হয়। তাহলে খেয়াল করেন ভাই, এই যে এটা হচ্ছে টোটাল বাংলা ভাষার বিবর্তনবাদ। কি বাদ? বিবর্তন। এই বিবর্তনটা যদি আপনি মোটামুটি মাথায় রাখতে পারেন, আশা রাখবো, এবং বাংলা ভাষা নিয়ে সম্পর্কে এবং ভাষা সম্পর্কে যত ধরনের ইনফরমেশন আমার দরকার ছিল আপনাদের এই ক্লাসটাতে, যেগুলো থেকে আপনি শিওর শট 1 নাম্বার পাবেন বা 2 নাম্বার পাবেন, বিসিএস বলেন, জব বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলেন, এই ক্লাসটা থেকে আপনি একটা না একটা কোশ্চেন অবশ্যই পাবেন। সো আপনি এই ক্লাসটাকে খুব ভালোভাবে শেষ করেন এবং নোট করে পড়েন, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। আর 2 নম্বর কথা হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর জন্য হচ্ছে ওই যে ইয়ের মধ্যে হচ্ছে ব্ল্যাক কি বলা যায় এটাকে, ইয়ের কি বলা যায়, ঘন্টার মধ্যে একটু চাপ দিয়ে ধরে রাখবেন, ইনশাল্লাহ আপনি আমাদের নতুন ভিডিও পাওয়া মাত্রই আপনার কাছে এটার চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে। তাহলে একটু খেয়াল করো ভাই, এই যে বাংলা ভাষা, আমি বাংলা ভাষা নিয়ে যে কথা বললাম, এই বাংলা ভাষা বা ভাষা গোষ্ঠী কথা যদি বলি, এই ভাষা গোষ্ঠীগুলো পড়লে ইনশাল্লাহ আপনি এখান থেকে কমন পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।